নমস্কার, আদাব, সালাম আলাইকুম। আমার নাম মীর এবং আজকে ভীষণ আনন্দের একটা দিন যে আমার খুব প্রিয় একজন শিল্পী, যার সঙ্গে আমার বাস্তবে কোনোদিন সাক্ষাৎ হয়নি, যার সঙ্গে পর্দা মারফতই আলাপ হয়েছে এবং তার কাজ দেখেছি, তার কাজ ভীষণ ভালো লেগেছে। আহ আলাপ করবার ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা, সেই যোগাযোগটা আজকে হইচই করিয়ে দিচ্ছে। আহ চঞ্চল, ওয়েলকাম টু দ্য শো, এবং খুব ভালো লাগছে আজকে তোমার সঙ্গে এই আড্ডায় জয়েন করতে পেরে। থ্যাংক ইউ মির্জা। এবং মির্জা যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি কপি করে আবার মির্জাকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে তো আমি আরো চঞ্চল হয়ে উঠছি। মানে তোমার যে নাম, সেই নামটা আমার মধ্যে ভর করছে, মানে আমি আরো চঞ্চল হয়ে উঠছি তোমার জন্য আর কি। থ্যাংক ইউ দাদা। আর আমি একটু বলি, তোমাকে একটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে একটা রামদা, একটা দা দিতে চাই। হ্যাঁ, সেই দাটা দিয়ে তুমি মির্দার সঙ্গে যে দাটা আছে সেটা খাচ করে কেটে দাও, তাহলে হাতে শুধু মিল পড়ে থাকবে এবং তাতে আমাদের কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে আরো বেশি ভালো লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসলে প্রথম দিনে তো একটা আলাদা এক্সাইটমেন্টও থাকে, কারণ ঠিক তুমি আমার কাছে সমানভাবেই প্রিয় এবং ভালোবাসার। কারণ তোমার কাজ আমি এত দেখেছি, এবং সত্যি কথা বলি যে এই এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচাইতে অমূল্য সম্পদ হচ্ছে মানুষের মুখের হাসি। সেই হাসিটা হারিয়ে যাচ্ছে, এবং মানুষগুলোকে তুমি হাসানোর জন্য অন্তত দিনে 1 ঘন্টা করে সময় তুমি তোমার মতো করে দিচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর সো কাইন্ড। এত সুন্দর করে তুমি আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগা কিছু জিনিস নিয়ে কথা বললে। তুমি বললে না প্রথম আলাপ, সেটার জন্য একটু তোমার সংকোচ হচ্ছে, মানে তুমি মীরের সঙ্গে একটা দা বসিয়ে রেখেছো। শোনো, যখন কারোর বিয়ে হয়, এখন তো বিয়ের সিজন চলছে, বিয়ের মরশুম চলছে, তখন দেখবে ওই স্বামী আর স্ত্রী প্রথম রাতে, প্রথম আলাপে একটু কুণ্ঠা বোধ করে আর কি, একটু লজ্জা বোধ করে, দুজনেই কিরকম একটু আড়ষ্ট থাকে। তারপর আস্তে আস্তে একে অপরের হাত ধরা, একে অপরের কাছে যাওয়া, একটু ঘনিষ্ঠ হয়ে ওঠা, তারপর আলোটা কে নেভাবে, আলোচনায় চলে যাওয়া, তারপর আলটিমেটলি শোনো না তুমি কি জল খাবে, অথচ কারোর কিন্তু টেস্টা পাচ্ছে না, কিন্তু সে তখন একে অপরকে যা হয় আর কি, আমরা ফ্রি করে নেওয়ার চেষ্টা করি। তাই চঞ্চল, আমরা একেবারে ফ্রি হয়ে যাই। এবং এই যে একটা নতুন ওয়েব সিরিজ 18 তারিখ থেকে স্ট্রিম হতে চলেছে, প্রথমে এই ওয়েব সিরিজ নিয়ে তো ডেফিনেটলি আলোচনার অনেক কিছু রয়েছে, আমি এটা নিয়ে কথা বলবো। তার আগে লকডাউনের সময়টা তোমার কেমন কাটলো বলো? মানে এই যে ঘরবন্দি অবস্থা, আমাদের এই অদ্ভুত রকমের বিপজ্জনক একটা সময়ের মধ্যে। এই লকডাউনে আসলে সার্বিকভাবে যদি চিন্তা করা হয় সারা পৃথিবীর মানুষের জন্য, বা আমাদের দেশ বলি, তোমাদের দেশ বলি, সাধারণ মানুষের জন্য আসলে বিষয়টা খুবই খারাপ গেছে, বা এখনো যাচ্ছে পুরোপুরি, যেহেতু সমস্যাটা সমাধান হয়নি। আশা করি হয়তো আগামী 6 মাসের মধ্যে হয়তো হয়ে যাবে, আবার স্বাভাবিক জীবন আমরা যাপন করব। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যে আমরা যেভাবে দৌড়াচ্ছিলাম, মানুষ হিসাবে আমাদের গন্তব্যটা কোথায় আমরা জানতাম না। আসলে জানতাম না বলতে এখনো জানি কিনা জানি না, কিন্তু শুধু দৌড়াচ্ছি, কি করছি, ডানে বামে কে আছে না আছে, কোথায় যাচ্ছি কিছুই জানি না, শুধু দৌড়াচ্ছি। এবং এই ঠিকানাটা ব্যক্তিগতভাবে যদি আমি বলি, যে এই লকডাউনের সময়টাতে আমি কিছু সময় পেয়েছি, যে আমি আমার কর্মজীবন বলি, আমার জন্মের পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার যে জার্নিটা, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কিভাবে এলাম, এবং আমার এই গতিপথ আসলে কিভাবে শেষ হবে, কোথায় যাবে, এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করেছি। এবং সেই জায়গা থেকে কিছু বোধের চিন্তা, কিছু মানে দর্শনের চিন্তা মাথার মধ্যে এসেছে, বা কাজকর্ম সবকিছু নিয়েই। এবং একেবারে প্রফেশনাল কিছু বিষয় আছে, যে আমরা আসলে এতদিন ধরে কি করেছি, কোনটা করা উচিত হয়েছে, হয়নি, এই সব কিছু। আর এর সঙ্গে যেটা সবচেয়ে বড় যেটা প্রাপ্তি, সেটা হচ্ছে যে আমি, আমার একটা ছেলে আছে, আমার ছেলের নাম শৈশব রোদ্দুর শুদ্ধ। ওর বয়স লকডাউনের সময় 11 বছর ছিল। তা আমি এই 11 বছর পর্যন্ত ওর বয়স হয়েছে, আমি কোনোদিন এত সময় ওকে দেইনি একসঙ্গে। এক্স্যাক্টলি। এটা আমার মনে হয়েছে আমার সবচেয়ে বড় শান্তি বাবা হিসাবে। এবং আমি আমার পরিবারের জন্য এত সময়, মানে প্রাণ খুলে, মন খুলে, এবং সারাদিন ওর সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে লেগে থাকা, কাজ করা, একসঙ্গে দুজন ফান করেছি, এবং প্রতিদিন 2-3টা করে মুভি দেখেছি। তারপর করোনা সচেতনতা নিয়ে মানুষের কাছে দাঁড়ানোর জন্য আমার পেজ, বা সেখান থেকে ছোট ছোট 2 বাপ বেটা বিভিন্ন কন্টেন্ট, মজার মজার কন্টেন্ট তৈরি করে মানুষকে সচেতন করেছি। আমি ব্যস্ত ছিলাম,
আমি 6টা মাস এমনি কাজ করলে, শুটিং করলে যে ব্যস্ত থাকি তার চাইতে দ্বিগুণ পরিমাণ ব্যস্ত ছিলাম, কারণ ঘুম ভাঙার পর সারা রাতে ঘুমাতাম না। অনেকে এই কোভিড পরিস্থিতিকে বলছেন এটা সত্যি ভাগ্যের নির্মম পরিহাস, আর এই ভাগ্যের নির্মম পরিহাস থেকে আমি ভাগ্যের উপর জোর দেব, কারণ আমরা তাকদীর নিয়ে কথা বলতে চলেছি বা ভাগ্য নিয়ে কথা বলতে চলেছি। তাকদীর একটি ওয়েব সিরিজ এবং সেখানে মুখ্য চরিত্রে তুমি অভিনয় করছো। এমনিতে খুব ওয়ার্ম হার্টেড মানুষ তুমি, নরম হৃদয়ের, বেশ একটা ভীষণই এক করে নেওয়া বা আপন করে নেওয়া একজন মানুষ। কিন্তু তোমার এই ওয়েব সিরিজে পুরো বিষয়টা একটু ঠান্ডা, মানে একটা ফ্রিজার ভ্যান চালাও এবং ফ্রিজার ভ্যানের চালক তুমি। এখান থেকে গল্পটা শুরু হয়, তারপর ভাগ্যের অদ্ভুত ফেরে একটার পর একটা টুইস্ট আসতে থাকে সেই গল্পে। আমরা খুব বেশি কিছু বলবো না, আবার এমন কিছু ডেফিনেটলি এই বিষয়ে বা গল্প নিয়ে বলবো যাতে আমাদের দর্শকরা আরো বেশি করে আকৃষ্ট হয় এবং তাকদীর নিয়ে বেশ একটা হইচই হয়। চঞ্চল, প্রথম কথা হচ্ছে যে আমরা তো আসলে জীবনের কথা বলতে চাই, জীবনের গল্প বলতে চাই, আমরা জীবনকে দেখাতে চাই আমাদের সিনেমায় বা নাটকে বা আমাদের কথাবার্তায়, সবকিছুতেই আমাদের আসলে লক্ষ্যবস্তু বা আমরা যাকে কেন্দ্র করে আমাদের সমস্ত কর্মকাণ্ড, সেটা হচ্ছে মানুষ বা আমাদের দর্শক। এবং তাদের কাছে খুব মানে বিশ্বাসযোগ্য উপায়ে পৌঁছানো। আমি যে কাজটি করি না কেন, আমার চাকরি বাকরি, অফিস আদালতের কাছে চাকরি করি, অথবা আমি সামাজিক যে কোনো দায়বদ্ধতার জায়গায় থাকি, আমি রাজনীতি করি অথবা আমি শিল্প করি, যাই করি না কেন, আমার কাজ হচ্ছে, আমার কর্মটি মানুষকে বিশ্বাস করানো। আমাদের রাজনীতির সবচেয়ে বড় সংকট হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতাদের কথা এখন আর সাধারণ জনগণ বিশ্বাস করে না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, আমাদের যে সিনেমা, আমাদের যে অভিনয়, তখনই দর্শকের কাছে ভালো লাগে যখন সে গল্পটি অথবা চরিত্রটি বিশ্বাস করে। তা আমাদের বিশ্বাসযোগ্য গল্প আমরা ক্রমে ক্রমে হারাচ্ছি। এবং এটা আমি বলবো না, হয়তো সিনেমা বা সবকিছুর তো আলাদা আলাদা ভাগাভাগি আছে, যে এই ধরনের সিনেমা, ওই ধরনের সিনেমা, বা এই ধরনের গল্প, ওই ধরনের গল্প। কিন্তু গল্প যেটাই হোক, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু আমার কাজের অভিজ্ঞতা বা বিশ্বাস করি, যে আমি সেই গল্পে সেই চরিত্রেই অভিনয় করতে চাই যে চরিত্রটি দর্শকের কাছে সত্য মনে হয় এবং সে বিশ্বাস করে আমাকে গ্রহণ করে, এবং সে যেন মনে করতে পারে এই গল্পটি সত্য গল্প, বা এই চরিত্রটি হচ্ছে, উনি এই চরিত্রে চঞ্চল অভিনয় করলো, বা চঞ্চলকে আমি আলাদা করে পাইনি, চঞ্চলকে আমি এই চরিত্রের নামে পেয়েছি বা এই চরিত্র হয়ে তাকে পেয়েছি। বা এরকম হতে পারে যে চঞ্চল যে চরিত্রে অভিনয় করছে তার যে গল্প, তার যে কাহিনী, সেটা আমার সঙ্গেও যে কোনোদিন ঘটতে পারে, আমিও চঞ্চলের জায়গায় এই একই পরিস্থিতির সম্মুখীন হতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তা সেই জায়গা থেকে আমাদের এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো তো অনেকদিন ধরেই মানে এসেছে, বা হইচইয়ের সঙ্গে আমার কয়েক দফায় আরো কিছু প্রজেক্টে কাজ করার কথা ছিল। তা আমি হইচইকে আমি মানে একদম মানে বাই হার্ট আমি থ্যাঙ্কস জানাতে চাই, যে এরকম একটি ভালো গল্প, পরিচ্ছন্ন গল্প, যেটা আমি বলবো মানবিক গল্প দিয়ে হইচইয়ের সঙ্গে আমার যাত্রাটা শুরু হলো, কাজটা শুরু হলো। তো তুমি বললে না যে ঠান্ডা গল্প, একটা ফ্রিজার ভ্যানের গল্প, একজন ফ্রিজার ভ্যানের ড্রাইভার, তা আসলেই তো তাই। এই ঠান্ডা গল্পগুলো তো আসলে বিশ্বাসের গল্প, দর্শনের গল্প। আর গল্প, সিনেমা, ওয়েব সিরিজ মানেই যে প্রচলিত কিছু ধারণা এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার মধ্যে অনেক ধরনের কমন উপাদান থাকে, যে উপাদানগুলো না থাকলে পরে তাকে আবার ওয়েব সিরিজ বলা যায় না, এরকম কিছু বিষয় আছে। তা সেই জায়গা থেকে এই তাকদীরের যে এই যে জার্নিটা, এর মধ্যে কিন্তু সবকিছু আছে। এর মধ্যে মানবিক ব্যাপারগুলো আছে, বোধের বিষয়গুলো আছে, সেখানে সততা আছে, চালাকি আছে, খুন আছে, নানান নানান কিছু আছে। কিন্তু তারপরেও গল্পটা মনে হবে যে আমারই পাশের ঘটে যাওয়া কোনো ঘটনা, এবং যে ঘটনাটাকে 100% বিশ্বাস করা যায়, এবং যে ঘটনাটা খুব মানে চমকিত হয়ে দেখা যায়। প্রত্যেকটা মানে এই মোড়ে মোড়ে, ঘটনার মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় চমক আছে, এবং এক এক করে সেই জটগুলো খুলবে। এটাই তাকদীরের একটা গল্প। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল, তুমি অনেক পুরস্কার পেয়েছো, মানুষের কাছ থেকে ভালোবাসা আমার মনে হয় সব থেকে বড় পুরস্কার। আমরা এই লকডাউনের মধ্যে বহু মানুষকে দেখেছি তারা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেছেন, হইচই এরও সাবস্ক্রিপশন বেড়েছে, আরো বহু মানুষ ইন্টারন্যাশনাল, ন্যাশনাল প্রত্যেকটা স্তরে বাংলা কন্টেন্ট অনেক বেশি করে কনজিউম করেছেন। টেলিভিশন এক শ্রেণীর দর্শক দেখেন, তারা এখনো দেখছেন, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের যে জনপ্রিয়তা,
যেটা বিরাট ভাবে বেড়েছে এই লকডাউনের সময় বা কোভিড পরিস্থিতি ঢুকে আসার পর থেকে, এইটা কতটা ভবিষ্যৎ বলে দেয় আগামী দিনে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, চঞ্চল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার তো আসলে টেলিভিশনেই আমার জন্ম, টেলিভিশন দিয়ে আমার অভিনয় শুরু, যদি মঞ্চ দিয়ে শুরু তারপর টেলিভিশন। আমার যদি পেশা যদি ধরি, আমার প্রফেশন টেলিভিশন অ্যাক্টিং, তারপরে সিনেমাতে কাজ করা, বা তারপরে হচ্ছে ওয়েব সিরিজে কাজ শুরু করলাম। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের আমি তোমাদের ওখানকার কথা আমি জানি না, আমাদের এখানকার যে অবস্থা, টেলিভিশনগুলোর অবস্থা খুব বেশি ভালো না। ভালো না বলতে যে বাজেট কমেছে, কাজের কোয়ালিটি ফল করেছে, দর্শক জনপ্রিয়তা কমে যাচ্ছে নাটকগুলোর, সবকিছু মিলিয়েই আমাদের সিনেমার অবস্থাও সুবিধার না। তোমাদের দেশে হয় কিনা জানি না, হাজার হাজার কোটি টাকার এসব সেসব চলে, কিন্তু একটি সিনেমা বানানোর জন্য কেউ 1 কোটি টাকা দিতে পারেন না। সেখানে স্বল্প বাজেট করতে হয়, নানান কিছু করতে হয়, এবং সেই দায়টা একান্তই, আমি যে কয়টা মুভি করেছি মনে হয় যে ওটা আমারই দায়িত্ব ছিল, হয়তো আমার পিতার শ্রাদ্ধ না হলে হবে না, অতএব এটা করে আমার পিতার শ্রাদ্ধ করতে হবে আর কি। সরি টু সে, আমি খুবই রূঢ় ভাবে বাজে ভাবে কথাগুলো বললাম, কিন্তু এটা সত্য। তা সে হাজার হাজার কোটি টাকা অনেক জায়গায় অনেকভাবে ব্যবহৃত হয়, কিন্তু শিল্পের জন্য বরাদ্দ খুবই কম। তা সেই জায়গা থেকে টেলিভিশন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ফিল্মের সেই ধরনের কোনো অবস্থা নেই, অনেক আগেই শেষ হয়ে গেছে। তা একটু আশার আলো হচ্ছে আমাদের কাছে এখন ওয়েব সিরিজ, যদি সেখানে কোয়ালিটি মেনটেন করে ভালো কন্টেন্টে যদি আমরা কিছু ভালো কাজ করতে পারি, তাহলে পরে ওই যে দুধের সাথে ঘোলে মেটার মতো, যে সিনেমা তো হলে গিয়ে তো সিনেমা সেটা করতে পারি না, ওটার অনেক ঝামেলা আছে, সেন্সার টেন্সার থেকে শুরু করে অনেক কিছু জটিলতা আছে। অ্যাটলিস্ট ওটিটি প্ল্যাটফর্ম গুলো যদি ভালো কাজ করে, যেমন আমি তাকদিরটা করেছি, তাকদিরকে আমি সিনেমা ফিল্মই বলবো, বিকজ অফ এটার যে প্রিপারেশন ছিল, এইটার একদম শুরু থেকে যে প্রোডাকশন ডিজাইন, আমি যাই বলি না কেন, ক্যামেরার কাজ বলি অথবা সবকিছু মিলিয়েই আমি আমার যে কয়টা সিনেমাতে অভিনয় করেছি, সেই সিনেমাগুলোর চাইতে এখানে আমি আরো কমফোর্ট জোনে, ভালো জায়গা, ভালো পরিস্থিতিতে, ভালো সময়ে আমি কাজ করেছি, এবং সেই একই রকম প্রিপারেশনে আমি কাজটা করতে পেরেছি। তা অ্যাটলিস্ট আমি ওটিটি প্ল্যাটফর্ম গুলো যদি, এটা আবার গড়পড়তা কাজ করলে পরে হবে না, মানে আমি মান রাখার ক্ষেত্রে এই কথাই বলছি, বিভিন্ন জন, বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তো কাজ করে, ওটিটিতে বলি বা টেলিভিশনে, সব জায়গায় করে। তা ওই দায়বদ্ধতার জায়গাগুলো আসলে, এটা পার্সোনালি প্রত্যেকের একটা সেন্সরশিপ থাকা দরকার, যে আমি আমার মতো করে একটা সেন্সার করে নেব যে আমি কোন কোয়ালিটির কাজ করছি, আমি আমার শিল্পের যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি তাদের জন্য এটা পজিটিভ অথবা নেগেটিভ, অথবা দর্শক আমাকে এই কাজটি দেখে প্লাস না বলুক, গালি না দিক, ভালো না বলুক, কিন্তু গালি যেন না দেয় অথবা মাইনাস যেন না করে, তাহলে অ্যাটলিস্ট আমরা অন্তত জিরোতে থাকি, আমরা যেন মাইনাসে না আসি। কিন্তু এখন যখন যে জোয়ারটা আসে, সেই জোয়ার গুলো হচ্ছে খুব খারাপ। জোয়ারের মধ্যে হয় কি, যে 10 জন 20 জন ভালোর সঙ্গে সঙ্গে 50-60 জন খারাপও ঢুকে পড়ে, ধান্দাবাজও ঢুকে পড়ে, তখন তারাও সমানভাবে তারা ওই বিবেচিত হতে থাকে, সেটা টেলিভিশনের ক্ষেত্রেও, সিনেমার ক্ষেত্রেও, বা ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেও। এই যাচাই বাছাই করাগুলো দরকার, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ওটিটি প্ল্যাটফর্মগুলো যদি ঠিকঠাক মতো এইগুলো যদি করে, বাদ বিচার করে যে না, কোন কন্টেন্টটা যাওয়া দরকার, কন্টেন্টের কোয়ালিটি কি, আমার টার্গেট অডিয়েন্স কারা, এরা কি ধরনের কাজ পছন্দ করে, আর সেখানে তো অবশ্যই, যেহেতু আমি বাঙালি, অতএব আমরা বাঙালি সংস্কৃতিকে আমাদের লালন করার ক্ষেত্রে আমি সেটাও একটা চিন্তা আমার সবসময় থাকে, যে একটা গল্প বলার পর আমি দেখলাম যে আমার টার্গেটেড অডিয়েন্স কি এই জিনিসটা নিবে, তার যে মেধার যে জায়গা বা তার যে গ্রহণ করার যে ক্ষমতা, সেই জায়গাটাও সাথে সাথে একটু মাথায় রেখে নিজের নিজস্ব সংস্কৃতিটাকে একটু লালন করা। কারণ অনেক কাজের ভেতর দিয়ে কিন্তু আমরা আধুনিকতার নামে আমাদের নিজস্ব সংস্কৃতিকে কিন্তু আমরা হারিয়েছি, এটা বছরের পর বছর ধরে। বাঙালি বলতে এখন আসলে কিছু নেই, খাঁটি যদি বলি বাঙালি, সে বাঙালি বলতে আসলে কিছু নেই। তা এটা আস্তে আস্তে হারিয়ে যাবে। তা সেই কারণে ওই জায়গাটা একটা দায়িত্ব আছে আমাদের, ওয়েব প্ল্যাটফর্ম গুলো বলি অথবা আমাদের কাজ বলি, সবকিছু মিলিয়েই আমার মনে হয় যে ভবিষ্যৎ অনেক ভালো। তাকদীরের মতন একটা ওয়েব সিরিজ যেটা 18 তারিখ থেকে স্ট্রিম করা হবে, আমার মনে হয় সেটাতে আরো একটা মেডেল জুড়ে দেবে, আরো একটা সম্মান এনে দেবে, যে ওটিটি প্ল্যাটফর্মে সত্যি ভালো কাজ হচ্ছে, এবং বাংলা ভাষায় যারা কথা বলেন গোটা বিশ্ব জুড়ে, তাদেরকে এক সূত্রে বাঁধতে পারছে একটা ওয়েব সিরিজ যার নাম তাকদীর। খুব খুব চমৎকার কথা বলেছে, এবং আমি সত্যি কৃতজ্ঞ তোমার কাছে এই কথাগুলো বলার জন্য। যদি ভালো কিছু হয়ে থাকে তাকদীর, তাহলে এই কৃতিত্বটা আসলে হইচয়ের, এই সুযোগটা দেবার জন্য, সেই সঙ্গে আমার যে টিমের সঙ্গে আমি কাজ করেছি, আমার ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার বা সবাই, আমার কো-আর্টিস্ট,
এদের কাছে। এবং গল্পটা যারা মাথায় এনেছেন এবং যাকে নিয়ে গল্পটা, তাকদিরকে নিয়ে, এই জীবনটা বড়ই মায়ার জীবন, বড়ই মায়ার জীবন। একটা ডেড বডি সে কখনো পৌঁছানোর পর জানাজা ছাড়া কখনো কবর দেওয়া যায় না। কিন্তু তাকদিরের এই যে কপালের মার প্যাচে এমন একটা ডেড বডি নিয়েও বিপদে পড়ে যে ডেড বডিটা জানাজা ছাড়া তাকে কবর দিতে হচ্ছে, এবং এইটাই ওর কষ্ট। চঞ্চলকে একদম শেষের দিকে একটাই প্রশ্ন, আমার ঠিক প্রশ্ন নয়, একটা সিচুয়েশন দিচ্ছি যে আমরা জানি হইচই নিত্য নতুন ওয়েব সিরিজ তৈরি করছে, তারা নতুন নতুন সিরিজ নিয়ে আসছে, দর্শকরাও আকৃষ্ট হচ্ছেন, তারা আরো বেশি করে দেখছেন। যারা ইয়াং জেনারেশন, যাদের আজকে মোবাইলেই গোটা বিশ্ব, তারা মোবাইলেই সমস্ত কিছু দেখছেন, তাদের গোটা জগতের হইচই সব সেই মোবাইলের মধ্যে, তারা মোবাইলে দেখবেন বা ল্যাপটপে দেখবেন বা একটা ট্যাবলেটে দেখবেন। আজকে হইচই তার প্রত্যেকটা প্রোডাকশনকে প্রমোট করার জন্য নানান ভাবে প্রচার মাধ্যমটাকে ইউজ করে, এবং যে যেভাবে সম্ভব মূলত ওয়েব সিরিজ প্রমোট করার জন্য প্রচার মাধ্যমটাকে ইউজ করেন। কিন্তু আমরা জানি পাশাপাশি আমরা যারা অভিনেতা বা আমরা যারা আর্টিস্ট, আমরাই কিন্তু প্রকৃত সেলসম্যান। চঞ্চলকে যদি আমি বলি একজন সেলসম্যানের মতন করে আগামী একটা মিনিট তাকদীরকে বেচার চেষ্টা করুন দর্শকদের। তাকদীর হচ্ছে আপনার সেই প্রোডাক্ট যেটা আপনাকে বেচতে হবে। চঞ্চল কিভাবে তাকদীরকে বেচবে? আমি হচ্ছি খরিদ্দার, আমি হচ্ছি কাস্টমার, আমি চঞ্চলের সামনে বসে রয়েছি, এবার চঞ্চল আমাকে তাকদীর বেচবে, কিভাবে বেচবে? প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে, অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে বড় কি? সবাই বলে যে কপাল। একদম তাই তাকদীর, সেটাই, এই তাকদীরটা হচ্ছে কপাল। আপনি আপনার কপালকে যে কারণে অস্বীকার করতে পারেন না, তাকদীর না দেখেও আপনি থাকতে পারবেন না, তাকদীর আপনাকে দেখতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে জীবনটা তো একটা জার্নি, এই জার্নির মধ্যে সবকিছু যে ভালো ঘটে তা কিন্তু না, খারাপ কিছু ঘটে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হয়, যেটা আপনার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি হয়তো একজন ফ্রিজার ভ্যানের ড্রাইভার না, আপনি হয়তো প্লেন চালান, আপনি হয়তো প্লেনের ড্রাইভার, অথবা আপনি আপনি প্রাইভেট কারের ড্রাইভার, বা আপনি হয়তো কোটি কোটি টাকা দামের একটা বিএমডাব্লিউ অথবা মার্সিডিজের ড্রাইভার। আপনিও কিন্তু গাড়ি চালান, তাকদীরও গাড়ি চালায়। তাকদীরের গাড়ি চালানো আপনার গাড়ি চালানোর মধ্যে পার্থক্য কি, এবং তার তাকদীর যে দর্শনটা ধারণ করে ওর লাশবাহী গাড়ি নিয়ে, সেই দর্শন আপনার মধ্যে আছে কিনা সেটা একবার জাগ্রত করুন, মেলান তাকদীরের সাথে, এ কারণে তাকদীর দেখবেন। অসাধারণ। চঞ্চল, খুব খুব ভালো লাগলো আজকের এই আড্ডায়। এই স্বল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। 18ই ডিসেম্বর থেকে হইচইয়ে দেখুন তাকদীর, আমি একটু শেরো শায়রি করছি আর কি, 18ই ডিসেম্বর থেকে হইচইয়ে দেখুন তাকদীর, সেটা নিয়েই ছোট্ট আড্ডায় চঞ্চল আর মীর। চঞ্চল, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। দর্শকদের সব শেষে তুমি যদি কিছু বলো। ওই তো একটাই বলা, যে অনেক কাঙ্ক্ষিত, মানে যে কয় মাস ধরে কাজ করলাম, তারপর পোস্টার বের হলো, তারপর ট্রেলার বের হলো, এখন পর্যন্ত সবচাইতে দর্শকের বেশি চাওয়া হচ্ছে, তারা ওয়েট করতে পারছেন না, ধৈর্য ধরতে পারছেন না, কত তাড়াতাড়ি তারা দেখতে পারবেন। 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ আপনারা সবাই দেখতে পারবেন হইচইতে। এখন দেখতে চাইলে, এখন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যে কোনো ভাবে ফ্রি বা যাই করুন না কেন, কিন্তু হইচইকে সাবস্ক্রাইব করেই দেখতে হবে, এর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। তবে ভালো লাগবে, আপনি টাকাটি বিফলে যাবে না, এবং হইচইতে অনেক ভালো ভালো প্রোডাকশন আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, সেগুলো দেখো আপনি আপনার ভালো লাগবে। সেই জন্য হইচইটার সাথে সাথে আপনারা একটু হইচইয়ের পক্ষে কথা বলে দিলাম, সাবস্ক্রাইব করে নিন। আমারও একই বক্তব্য, হইচইয়ে সাবস্ক্রাইব করুন, আর আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না, না হলে আপনার কেনা সাবস্ক্রিপশনে অন্য কেউ যদি দেখে নেয় তাহলে সেটা আপনার ফাটা তাকদীর। ফাটা তাকদীর, আপনি ভালো কিছু করার জন্য আপনি স্বর্গপ্রাপ্তি, স্বর্গ লাভ করবেন উপকারটা করার জন্য। চঞ্চল, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, এন্ড অল দ্য বেস্ট ফর তাকদীর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।